তো শরিকানা রাজনীতি বলতে কি বোঝাচ্ছি সেটা বলবার আগে আমাদেরকে দু একদিন যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে নিউ মিডিয়াতে একটা জনপরিসরে নানান ধরনের মত থাকে, জনপরিসরে নানান ধরনের গণতান্ত্রিক চর্চা হয়। এই গণতন্ত্রায়নকে আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবি, এই নোক্তাগুলো আমাদের জন্য জরুরি। তো নিউ মিডিয়াতে আপনারা দেখবেন যে আয়নাঘর ফেরত এক ব্যক্তি তার ইগুলো শেয়ার করতেছিল। দেন তার একটা ওপিনিয়ন হয়েছে যে ন্যাশনাল এনথাম সম্পর্কে। এটা নিয়ে সোসাইটি খুব বিভাজিত হয়ে গেছে আর কি, মানে কারোর মতে। দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মহোদয় ফেসবুকে একটা পোস্ট লিখছেন, যেখানে লিখছেন যে হচ্ছে গিয়া জামাত মুজিববাদীদের বিভাজনের রাজনীতি তিনি চান না, এরকম কিছু একটা লিখছেন নাকি, যাই হোক। তো মহোদয়ের পোস্টটাও অবশ্যই গণতান্ত্রিক চর্চার অংশ এবং এটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। তো সাংস্কৃতিক বিভাজন তিনি দেখছেন, আমরাও দেখছি, এটা দেখা যায়। কিন্তু যেটা দেখা যায় না সেটা হচ্ছে এই সাংস্কৃতিক বিভাজনটা আসলে শুধু রোগের লক্ষণ, এটাকে বলে সিমটম। তো রোগের লক্ষণ যদি হয় এটা, তাহলে রোগ অন্য জায়গায় রয়েছে। রোগের অনেক লক্ষণ হইতে পারে, তার ভিতরে এটা একটা লক্ষণ। তো রোগটা কি? রোগটা হচ্ছে রাজনৈতিক এবং রাষ্ট্রের মামলা। তো রাষ্ট্র এবং রাজনৈতিক এই মামলাটাকে যদি আমরা বুঝতে চাই, তাহলে পরে এই সাংস্কৃতিক লক্ষণগুলোকে এত মানে অ্যারোগেন্ট প্রতিক্রিয়াশীল উপায়ে ডিল না করলেও চলবে। তো আমরা এই প্রতিক্রিয়াশীলতা বর্জন করব, আশা করি আমাদের ওই বিশেষ মহোদয় বর্জন করবে। তো আমরা আলাপ করতে চাচ্ছি বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হইল, এই গণঅভ্যুত্থানের একটা স্লোগান ছিল রাজাকার, তাই না? তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। তো রাজাকার স্লোগান হইল, দেন তারপরে গণহত্যা হইল, শরীরকে লাশ বানানোর হইল, রাজনীতি হইল। তো রাজাকারের উপরে মানে আসলে কেন আপনার মানে তার শরীরকে লাশ বানানো হয় কেন, আমরা এই কোশ্চেনটা করবো আর কি। আমরা কিছু কোশ্চেন অ্যান্সার আগে করবো, তারপর হচ্ছে আমরা শরিকানার বিষয়টাকে ভালো করে বুঝবো, ইনক্লুসিভ, পোস্টিডিওলজি, কত ধরনের, কত শব্দ, কত লোগোস, কত রং, কত ঢং আছে দুনিয়াতে, আমরা দেখবো আর কি। তো এই ক্ষেত্রে আমরা স্মরণ করতে চাই ফরাসি এক হিস্টোরিয়ানকে, আর্নেস্ট রেনন তার জাতিকি রচনায় বলতেছেন যে কোনো জাতিরাষ্ট্রের উদয়কালে যে সহিংসতা, যে নৃশংসতা, এটা মানুষ উদয়ের পরে ভুলে যায়। ন্যাশনালিজম নিয়ে আরেক বিখ্যাত কাজ করেনেওয়ালা একজন আছেন, বেনেডিক্ট অ্যান্ডারসন তার ইমাজিন কমিউনিটিতে এভাবে বলতেছেন যে আসলে না, রেনন যে বলতেছে ভুলে যায়, আসলে এটা ভুলে যায় না, মানুষ এটা মনে রাখে। এই ভুলে যাওয়া মূলত হচ্ছে কি মনে রাখারই নামান্তর। মানুষ ভুলে যায় কি? মানুষ ভুলে যায় যেটাতে সে আত্মবিরোধে উপনীত হয়। সে যখন নিজেকে কন্ট্রাডিক্ট করে তখন সে ভুলতে চায়, সে কোনো পাপ করলে পরে এটা ভুলতে চায়, গিল্ট জিনিসটা সে নিতে চায় না, তাই না? তো এই যে মানুষ ভুলার চেষ্টা করে কিন্তু ভুলতে পারে না, ওই যে নৃশংসতা জাতিরাষ্ট্রের উদয়কালে, রেনন বলতেছে ভুলে যায়, অ্যান্ডারসন বলতেছে ভুলে যায় না, সম্ভব না, পারে না। সে তার জাতীয়তাবাদ ইতিহাসকে নিজের ইতিহাস মনে করে অনবরত সেটার ভিতর থাকে। তো রেনন অ্যান্ডারসনের পরে আমরা ক্যামেউনিয়ান তাত্ত্বিক আশিলি এমবেম্বের একটা আলাপ করতে পারি। আশিলি এমবেম্বে তার নেক্রোপলিটিক্স বই, তার সোসাইটি অফ এনিমিটিতে আমাদেরকে বলতেছেন আমরা এই এমন এক রাষ্ট্রে বাস করতেছি, বা আধুনিক রাষ্ট্রে বাস করতেছি, আধুনিক রাষ্ট্রে নাগরিক থাকে, প্রত্যেকে আমরা কম বেশি নাগরিক। এই নাগরিকের বাইরেও নাগরিক হইয়া জিন্দা লাশ, সে নাগরিক, তথাকথিত নাগরিক রাষ্ট্রে, সে তার শরীরে প্রাণ আছে কিন্তু সে একই সাথে জিন্দা লাশ। তার শরীর যখন তখন তার শরীরকে লাশে পরিণত করা যায়। এই যে যখন তখন তার শরীরকে লাশে পরিণত করা যায়, এমবেম্বে উদাহরণ টানতেছেন, যেটা আগে ছিল ব্ল্যাক, মার্কিন ব্ল্যাক, তারপরে ছিল ইহুদি, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজি জার্মানিতে। এখন যেটা হয়েছে, এগুলোর ভিতরে কিছু হচ্ছে গিয়া অভিবাসী, এরকম কেউ হচ্ছে গিয়া নিম্নবর্গের, কেউ হচ্ছে ইসলামপন্থী, কেউ হচ্ছে রাজাকার,
কে হচ্ছে মুসলিম জাতিবাদী, মানে তাকে তার শরীরকে লাশ বানানোর জন্য একটা ময়দান প্রস্তুত হয়ে আছে আর কি। তো আমরা ওই যে রেনন এবং অ্যান্ডারসনের আলাপটা তুলতেছিলাম, যে রেনন এবং অ্যান্ডারসন যে আলাপগুলো করতেছেন ভুলে যায় এবং ভুলে যায় না, এই ভুলে যায় এবং ভুলে না যাওয়ার সাথে সাথে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সত্য চিহ্নিতকরণ, এনিমিকে ফাইন্ড আউট করা, সে এনিমিকে অনবরত ফাইন্ড আউট করতে থাকে। এমবে আবার এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট দিছে যে এখানে এনিমি যদি সে নাও হয়, সে এনিমিকে ইনভেন্ট করতে থাকে। এনিমি হোক কি হোক এইটা কোশ্চেন না, সে তার এনিমিকে সবসময় কনস্ট্রাকশন করতে থাকে, এনিমির বিভৎস চেহারা সে আঁক করতে থাকে কার্টুনের মতো, ঠিক আছে। সেই এনিমি ওই এনিমি কিনা সেটা কোশ্চেন না, সেই এনিমি আবরার ফাঁদ হয়ে যায় আওয়ামী পরিবারের সন্তান হয়েও। কেন? কারণ ওই যে ৭১-এর আমাদের এখানকার জাতীয় শুধু ৭১, উদয়বিন্দু, এই উদয়বিন্দু ওই যে ৭১-এর যে সহিংসতা নৃশংসতা ওইটা ভুলতে পারে নাই। এটা করার জন্য কোনো দল করতে হইতেছে না, কিন্তু এটা নন পার্টিজান আলাপ করতেছি, কোনো দলের আলাপ না। এই জন্য বিশেষ সহকারী যদি বলে ফেলে মুজিববাদী বিশেষ গোষ্ঠী বিশেষ দল, এটা আসলে ইতিহাসের একটা খণ্ডিত এবং মাতখালি পাঠ আর কি। তো এই যে আপনার কি বলে এটাকে, নির্দিষ্ট উদয়বিন্দু থেকে এখন অবধি যে একটা জিজ্ঞাসা, একটা সহিংসতা লালন করতেছিল আমাদের এই সোসাইটি, আমাদের সমাজের নানান ধরনের মানুষ, নানান মতের মানুষ, তাই না, নানান মতাদর্শের মানুষ, নানান দলের মানুষ, নানান ফেরকার মানুষ, তারা ওই যে আপনার এনিমিকে কনস্ট্রাক্ট করেই গেছে এবং এনিমির শরীরকে লাশ বানানোর রাজনীতি, যেটা এটাকে নেক্রোপলিটিক্সের খুব ভালো বাংলা করছেন আমার পরিচিত এক বড় ভাই তরিকুল হুদা, লাশতন্ত্র, অনেকে এটাকে মারণ রাজনীতি নামক একটা লুতুপুতুভাবে বলে আর কি। তো আমি একজন লুতুপুতু আলাপি আগ্রহী না, এটা লাশতন্ত্র। নেক্রোপলিটিক্স মানে লাশতন্ত্র। লাশতন্ত্র কি আপনারা দেখছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় লাশের একটা ভ্যানে করে লাশ নিয়ে যাচ্ছে, তাই না? আপনারা এই লাশতন্ত্রের সাথে মিলান শাপলার সময় যেটা হয়েছে, আপনার এই যে লাশতন্ত্রের বিষয়টা, এই লাশতন্ত্রের বিষয়টা আমরা প্রাইমারি নোক্তা হিসেবে নিলাম। তার মানে লাশতন্ত্র বোঝার জন্য বা লাশতন্ত্রের সাথে সম্পর্ক স্থাপনের জন্য এখানে কোনো বিশেষ মুজিববাদিতা, আওয়ামী লীগ এক্সেট্রা আমাদের দরকার হচ্ছে না। কিন্তু আমাদের কিন্তু জাতিরাষ্ট্রের উদয়কালের সহিংসর যে বাসনা আমাদের ভিতরে কাজ করে, আমার ভিতরে কাজ করতে পারে, সেটা আপনাদের ভিতরে কাজ করতে পারে, সেইটাই যথেষ্ট, ঠিক আছে। আমাদের কাছে প্রথম নোক্তা এটা। দ্বিতীয় নোক্তা যেটা, সেটা হচ্ছে এই যে আপনার আমাদের ভিতরে সহিংস বাসনা কাজ করে, আমি এনিমিকে মেরে ফেলবো, এনিমিকে উৎখাত করে ফেলবো, তাই না? এই এনিমিকে মারার জন্য আমার কোনো যুক্তি দরকার পড়ে না। কেন? তার অস্তিত্বটাই আমার জন্য হচ্ছে তাকে মারার জন্য যথেষ্ট, তার অস্তিত্ব যথেষ্ট তাকে মারার জন্য, ঠিক আছে। এমবেলে খুব সুন্দর করে বলতেছেন যে আসলে যে তার অস্তিত্বের কারণেই তাকে মারতে হবে, তাহলে আমার অস্তিত্ব, আমার আমিত্ব টিকে না। এটা খুব সুন্দর করে বলা যায় একটু একাডেমিক লবসে, একাডেমিক ঢঙে, একটু বাহাদুরি করে। সেটা হচ্ছে কি, এই ক্ষেত্রে ওই জাতিরাষ্ট্রের উদয়কালে যে সাবজেক্ট হয়ে আসলো, সে মূলত এখানে অন্টোলজিক্যাল এনিমি আকারে রিড করতেছে ওই সাবজেক্টকে, যে সাবজেক্টের শরীরকে লাশ বানানো যায়, ঠিক আছে। তো আপনারা আহমদ শফাকে চিনেন। আহমদ শফার একটা দারুণ উপন্যাস আছে অলাদ চক্র। আহমদ শফা আওয়ামী লীগের অনেক বড় ক্রিটিক করনেওয়ালা, মুজিববাদের ক্রিটিক করনেওয়ালা। তো আহমেদ শফার অলাদ চক্র উপন্যাসে রেদওয়ান নামে একটা চরিত্র আছে, দানিয়ালের জবানে আমরা রেদওয়ানকে যদি একটু পড়ি, রেদওয়ান বলতেছেন যে তার বোন পাকিস্তানি মেজরকে বিয়ে করছেন, এই কারণে তিনি অখুশি। শুধু অখুশি এই কারণে না, তিনি মানে তিনি হচ্ছে কি চিঠি লিখে গেছেন, যদি আমি বেঁচে থাকতাম তাহলে পরে তোমাদের মেজরকে এবং আমার বোনকে মেরে ফেলতাম। কিন্তু সে মারতে পারতেছে না, এই জন্য সে নিজে আত্মহত্যা করছে। এখানে দারুণ একটা লেখা লিখছে সলিমুল্লাহ খান রাষ্ট্রবাসনার, ওনার পার্সপেক্টিভ থেকে, হুইচ ইজ ফাইন। কিন্তু আমরা পাঠ করবো এই মেম্বার আলাপের ভিতরে, এই লাশতন্ত্রের ভিতরে, এই 71-এর ভিতরে, এবং নন পার্টিজান 71, কোনো আওয়ামী লীগের 71 না, নন পার্টিজান 71। আবার বলতেছি, এটা খেয়াল রাখবেন আপনারা, কারণ সফিস্ট্রি করার অনেক তরিকা আছে বাংলাদেশে এবং অনেক কিছু করে ফেসবুকে স্পেশালি, এবং সে বিশেষ সহকারী হয়েও করতে পারে, রাষ্ট্র যেরকম কারণ নেই। তো যাই হোক,
রেদওয়ান যে আপনার যে সহিংসতার যে হিংস্রতার কথা আমি বললাম একটু আগে জাতীয় কালে, সে সহিংসতার একটা পারফেক্ট উদাহরণ আমাদের জন্য। ঠিক আছে, এক রেদওয়ান তো মারা গেল সুইসাইড করে, লক্ষ রেদওয়ান তো ঘরে ঘরে মারা গেছে নাকি? লক্ষ রেদওয়ান সুইসাইড করে মারা তো যায় না। তাহলে পরে তার বাসনার কি হবে? এটা কেউ আওয়ামী লীগ করে না, মুজিববাদী না, তার বাসনার কি হবে? সে বাসনা কই গেল? বাসনা কি দেখা যায়? দেখা যায়, ভাষার ভিতর দেখা যায়, জিজ্ঞাসার ভিতর দেখা যায়। দেখা যায় যে এই মাটিতে থাকতে দেবো না, চমক হাসানের গান শাহবাগ নিয়া। দেখা যায় হচ্ছে গিয়া এই মাটিতে কোনো রাজাকার থাকবে না, একটা কি এই মুহূর্তে বাংলা স্যার, ঠিক আছে, এই মাটিতে জায়গা নাই, এই যে আলাপগুলো তাকে মারা জন্য বৈধতা দেয় আর কি সবসময়। তারপরে এই সহিংসতার বিষয়টা বোঝার জন্য কোনো মানে পার্টিজান হইতেছে না কোনো জায়গায়, আমরা 7 জনের জায়গা থেকে বুঝতে পারতেছি সহিংসতার বিষয়টা। এবং এই সহিংসতাটা 24 সাল অবধি কীভাবে কানেক্ট। 24 সালেও যখন ছাত্রজনকে মারা হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে মারা হয় নাই, তাদেরকে মারা হয়েছে রাজাকার হিসেবে। এটা খেয়াল রাখতে হবে। তারা রাজাকার কি রাজাকার এটা কোশ্চেন না, এবং এই কোশ্চেনটা বলবে না না তারা তো রাজাকার না, তারা হঠাৎ করে আবেগে বলে ফেলছে, বা তারা আসলে বুঝতে পারে নাই, বা তারা আসলে কি যেন বলে তাকে আপনার এমন এক দশায় উপনীত হয়েছিল যে আসলে ওই হানা আরেন্টের একটা লজিক উপস্থাপন করে যে তোমাকে যখন কেউ জীব হিসেবে অ্যাটাক করবে তখন তুমি জীব হিসেবে পরিচয় দেবে, হিউম্যান বিশ্বনাগর হিসেবে পরিচয় দেবেন এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের কিছু আর কি সিলি লজিক হাজির করে। কিন্তু তারা এই জিনিসটা বুঝতে চায় না। সেটা হচ্ছে আগের যে মাস্টার সিগনিফায়ার ছিল মুক্তিযোদ্ধার এই মাস্টার সিগনিফায়ার হওয়ার জন্য, এটা নিয়ে রিসেন্ট আমরা আলাপও করছি, রাজাকার নামা রাষ্ট্রবিদ্রোহ লাস্ট ফন্টনিয়া, আমি তরিকুল হুদা এবং তানসিম দোহা। তরিকুল হুদা বলতেছিলেন যে এরকম এখন যে মাস্টার সিগনিফায়ার মুক্তিযোদ্ধা ছিল আর কি আগে, সেইটা একলা নিজের অর্থ তৈরি করতে পারতো না, তার একটা অর্থ লাগতো। সেই অর্থটা কি পূর্ণতা পেতে? সেটা হচ্ছে তার লাগতো মুক্তিযোদ্ধা মানে যে রাজাকার না। মানিক এবং যে কি যেন এক মেয়ের টকশো দেখছিলেন না, মানিক বলছে তুমি রাজাকারের, তুমি রাজাকার। ওই মেয়েটা বলছে না আমি মুক্তিযোদ্ধার ফ্যামিলির সন্তান, আমি রাজাকার না। তার মানে মাস্টার সিগনিফায়ার যেটা ছিল মুক্তিযোদ্ধা মানে হচ্ছে গিয়া যে রাজাকার না। শেখ হাসিনা যখন বলছেন যে হচ্ছে গিয়া তোমরা তো সকলে রাজাকার, তখন কিন্তু ওরা কিন্তু বলে নাই আমরা রাজাকার না, আমরা মুক্তিযোদ্ধা। তারা কিন্তু বলছে আমরা রাজাকার। এই যে একটা ছেদবিন্দু এখানে আসলো, নতুন মাস্টার সিগনিফায়ার আসলো আমাদের সামনে, ছাত্র জনতা যেটাকে কবুল করে নিল, ঠিক আছে। এইটাকে বাদ দিলে পরে আমাদের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান স্পিরিট সেটাকে বোঝা যাবে না। সেটাকে পুরনো খাপে ওই পুরনো বোতলে নতুন মদের নামে একটা উদাহরণ আছে না, সেটাই হবে। বিষয়টা এরকম না যে তারা প্রত্যেকে হইতেছে গিয়া 71-এর বিরোধী কোনো গোষ্ঠী বা বিরোধী কোনো রাজনৈতিক অবস্থান লালনকারী কোনো দলের হয়ে গেছে, এরকমটা না। তারা ইতিহাসের নতুন অধ্যায় শুরু করছে। এখন সেটাকে যদি আবার সেই লজিক অফ 71-এর ওই যে সহিংসতার বাসনার রূপের জায়গায় নিয়ে যায়, তাহলে তো কী হলো, পুরোনো বোতল নতুন মদ, এবং এটাকে ঢেকে দেওয়া হলো। এটাকে বলে হচ্ছে কি অবস্কিউর করে ফেলা, তাই না? এই অবস্কিউর করে ফেলা যে কেউ করতে পারে। অবস্কিউর আপনি আমিও করতে পারি, উপদেষ্টা মণ্ডলীর লোকেরা করতে পারে, বিশেষ সহকারী করতে পারে, আর অনেকেই করতে পারে। কেউ লুঙ্গি পরে করতে পারে, কেউ ধুতি পরেও করতে পারে। তো যাই হোক, আমাদের এই অবস্কিউরেন্টিজমের জায়গা থেকে বেরোয়া আমাদেরকে এমন একটা ময়দান আসতে হবে, যে ময়দানে আমরা প্রত্যেকের মুখের দিকে তাকে কথা বলতে পারি, বিষয়গুলো নিয়ে ডিল করতে পারি, নেগোসিয়েশন করতে পারি, প্রত্যেকের যা বোঝাপড়া সেটা হাজির করতে পারি। অর্থাৎ যেটা বলতে চাবো, শরিকানাতে এখন ঢুকছি আমরা। শরিকানা কেন জরুরি? আমি একটা সাবজেক্ট, বিশেষ সহকারী একটা সাবজেক্ট, প্রধান উপদেষ্টা একটা সাবজেক্ট। গণের ভিতরে নানান মত থাকে, নানান ফেরকা থাকে, নানান ভাষা থাকে, বয়ান থাকে, সকলের সমন্বয়ে গণের কোনো একক মানে বাসনা দিয়ে এই আন্দোলন হয়েছে সেটাকে বলবে ভাষাগত দিক থেকে, এটা আসলে আমি বিশ্বাস করি না। যে কোনো আন্দোলন এবং যে কোনো বিপ্লব শরিকানার সাথে সম্পর্কযুক্ত।
আপনি যদি লেনিনের বলশেবিকদের বিপ্লবের দিকে তাকান, বলশেবিকরা আপনার জারের এগেনস্টে লড়াইয়ের ক্ষেত্রে রাশিয়ান মুসলিমদেরকে সাথে নিয়েছিল, তারা একটা শরিকানে আসছিল। এবং বিপ্লব পরবর্তী সময়ে চেচনিয়া, দাগিস্তান, ককেশাসে সারিয়া ল চলছে। আপনার হয়তো অনেক অবাক হবেন, সোভিয়েত সেন্ট্রাল লর পাশাপাশি সারিয়া ল চলছে। হয় এই সারিয়া হয়তো কি বলে, অনেকে যেরকম সারিয়া কল্পনা করে ওইরকম না, বাট সারিয়া কোর্স স্ট্রাকচারটা ছিল, ঠিক আছে। তার মানে বলশেবিকরা কিন্তু ঐক্য যখন করছে, শরিকানার ভিতরে ঐক্য করছে। বলশেবিকদের এখানে বলশেবিকদের একটা সাবজেক্ট, রাশিয়ান মুসলিম আর একটা সাবজেক্ট, ঠিক আছে। তারা একটা শরিকানায় লিপ্ত হয়েছে, একটা অংশীদারিত্বে আসছে। কিসের এগেনস্টে? জারের এগেনস্টে। ওকে ফাইন। আপনারা ইরানের খোমেনির বিপ্লবের দিকে, এখন তো খোমেনি বিপ্লব হয়ে গেছে। খোমেনি বিপ্লবের অন্যতম ছিল তুদে পার্টি, মার্কসিস্টদের তুদে পার্টি ছিল। তুদে পার্টি এবং ইরানিয়ান মোল্লারা একসাথে লড়াই করছে শাহের এগেনস্টে। বিপ্লব শরিকানার ভিতর দেওয়া হয়। আচ্ছা, এই যে শরিকানার ভিতর দিয়ে বিপ্লব হয়, বিপ্লবের যে নানান ধরনের মত থাকে, মানে শরিক থাকে, এই জিনিসটাকে যদি আমরা অ্যাভয়েড করি তাহলে আমাদের কী লাভ হয়? আমাদের লাভ হয় ইনক্লুসিভ নামে একটা ফ্যাসিস্ট রাজনীতি করার সুযোগ তৈরি করে দেয় আমাদের। ইনক্লুসিভ কেন ফ্যাসিস্ট হয়? তাহলে ফ্যাসিজমের রূপ আমরা জানি হচ্ছে কাউকে আদার করে ফেলা, ভাই আলোচনা করবেন অপরায়ণ। অপরায়ণ হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট হবার রূপ। তো ইনক্লুসিভ আবার ফ্যাসিস্ট হয় কীভাবে? এটা একটা কোশ্চেন আসতে পারে। ইনক্লুসিভ তো ভালো বিষয়, অবশ্যই ইনক্লুসিভ ভালো বিষয়, কিন্তু ইনক্লুসিভ করতে চাইছে না আপনি ওই যে সাবজেক্টের সাবজেক্টিভিটি, আপনার শরীরের সাবজেক্টিভিটি, ওই সাবজেক্টিভিটিকে আপনি ইনকার করতেছেন না। তো আপনি ইনক্লুসিভ হইতে পারতেন যদি সেই সাবজেক্টিভিটিকে আপনি ইনকার না করে থাকতেন, কিন্তু ওই শরীরের সাবজেক্টিভিটি আপনি ইনকার করে ফেলেন, তাহলে তো হচ্ছে আপনারা রাজনীতি থাকতেছে না, আপনার যে বাসনা সে বাসনা তো টিকতেছে না। তার মানে কি আপনার মতলব খুব একটা ভালো না, তার মানে আপনার মতলব খুব একটা ভালো না, আমরা এটা বুঝতে পারতেছি। কিন্তু আমরা তো আসলে মতলব যতই খারাপ হোক একজনের, আমরা তো আসলে এরকম সোশিও কালচারাল এনার্কি ভিতরে চলতে পারি না, একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না, তাই না? এই রাষ্ট্র তো আপনার এই ধরনের সোশিও কালচারাল এনার্কি ভিতরে চলে, সেটা রাষ্ট্রই হবে না। রাষ্ট্রের তো একটা ডিফারেন্ট ডেফিনেশন আছে, রাষ্ট্রের তো ডিফারেন্ট ডিজায়ার আছে। তো রাষ্ট্রটা আমাদের গঠন করতে হবে, কীভাবে গঠন করবো? তা আমাদেরকে কমন গ্রাউন্ডে আসতে হবে। এই কমন গ্রাউন্ডটা কী, এইটা হচ্ছে আমাদের খুঁজতে হবে। তো কমন গ্রাউন্ডে আসার জন্য যেমন আমাদের এখন ইনক্লুসিভের আলাপ হচ্ছে, সবাই বলছে ইনক্লুসিভ হচ্ছে কমন গ্রাউন্ড। প্রত্যেকে ইডিওলজির থেকে ঊর্ধ্বে উঠে আমরা মূলত একটা জায়গায় আসবো, যে জায়গায় সকলেই একমত, হুইচ ইজ ফাইন, নাথিং রং উইথ দ্যাট। কিন্তু যেটা হইছে, আমরা ইনক্লুসিভ করতে যাই সেটা ধরেন আমার বা আপনাদের এখানকার অনেকের, তার যে অস্তিত্বময়তা, যাকে হাইডেগার বলছে দাজাইন, ঠিক আছে। আমাদের যে রাজনৈতিকতা বা আপনাদের এখানে যারা অনেকের রাজনৈতিকতা, আমার আপনার যে ডেজায়ার, এই ডেজায়ার তো হইতেছে গিয়া মানে ফুলফিল হইতেছে না। এই ডেজায়ারকে তো আমি ছাইরাস্ট হইতেছে আমার, তাহলে আমি তো আর আমি থাকতেছি না, আমি তো তখন তার সত্তা, তার বিংটাই আমার বিং হয়ে যাইতেছে। আমি তখন আর কি, আমি তখন কি হয়ে যেতেছি, মাস্টারের বিং আমার বিং হয়ে যেতেছে, মাস্টারের ডেজায়ার আমার ডেজায়ার। তখন আমি কোন দিক থেকে শরিক আসি বলেন তো? কোন দিক থেকে শরিক আসি? আমি ইনক্লুসিভ হয়েছি, আমি ইনক্লুডেড। ফ্যাসিজম কি? ফ্যাসিজম শুধু আদার করে? আদার তো করে না। ফ্যাসিজম আদার করে আপনার সাবজেক্টিভিটি অস্বীকার করে। আর ইনক্লুসিভ কি? ইনক্লুসিভ হচ্ছে কি আপনাকে আদার করতেছে না, ইনক্লুড করে নিচ্ছে। আপনার এই ইনক্লুড করবার ভিতর দিয়েই আপনার সাবজেক্টিভিটি নাই করে ফেলতেছে। তাহলে পরে ইনক্লুড এবং ইনক্লুসিভ হবার বা এটা করবার যে একটা প্রচেষ্টা, নিয়তটা কিন্তু খারাপ না, নিয়ত ভালো, তবে প্রক্রিয়াটা যথেষ্ট খারাপ, যথেষ্ট খারাপ। আমরা যদি ইনক্লুসিভের সবচেয়ে ভালো উদাহরণ দেখি, মানে বাংলাদেশের আসলে সকলে এখন রিপাবলিক বানাতে চাইতেছে, একটা দ্বিতীয় রিপাবলিক, কেউ তৃতীয় রিপাবলিক বলতেছে। কত নাম্বার রিপাবলিক বানাবে সেটা নিয়ে আমার আগ্রহ নাই, 4, 5, 6 হইতেই পারে। কিন্তু রিপাবলিকের জায়গাতে তো মার্কিন রিপাবলিক খুবই কী বলে মশহুর, তাই না? মার্কিন রিপাবলিকে ব্ল্যাকরা তো ইন্টিগ্রেট হয়েছে। মার্টিন লুথার ইন্টিগ্রেট হয় নাই কেন? তাকে নাগরিক অধিকার দিচ্ছে না? দিছে তো। কিন্তু ম্যালকম এক্সের বেলায় কী হচ্ছে? ইন্টিগ্রেট করতে পারছে? ম্যালকম এক্সের মতো ইন্টিগ্রেট করতে পারে না। কেন পারে নাই? কারণ ম্যালকম এক্স হচ্ছে গিয়া
মার্কিন রাষ্ট্রের অন্টোলজিক্যাল এনিমি, তাকে ডিসিপ্লিনারি পাওয়ারের ভিতর দিয়ে ইন্টিগ্রেট করা যাচ্ছে না। সে তার যে অথেন্টিক ডিজাইন এইটা নিয়ে হাজির হইতে চায়। প্রবলেম তো এখানে। এখন যে তার অথেন্টিক ডিজাইন নিয়ে হাজির হইতে চায়, তার খাঁটি অস্তিত্বময়তা, খাঁটি সত্তা নিয়ে হাজির হইতে চায়, তাকে তো আপনি ইন্টিগ্রেট করতে পারেন না। আপনি তো তাকে বলেন তুমি কেটে আসো, এই যে যে বাদ দিয়ে আসা, কেটে আসা, এটাকে বলে পলিটিক্স অফ ক্যাস্ট্রেশন, খোঁজাকরণের রাজনীতি। তাহলে আমরা দেখতেছি ফ্যাসিবাদের একটা রূপ খারিজি রাজনীতি, আর একটা রূপ খোঁজাকরণের রাজনীতি। যে রূপটা খারিজ করে দেয়, যেটা আপনার রেজিম করছে, খারিজ, ঠিক আছে। আর এইটা কি করতেছে, আরেকটা ধারায় বলছে খোঁজা করতে হবে। আপনি ভাই সোকে, আমরা তো আপনাকে বাদ দিব না, আপনি থাকেন, কিন্তু প্লিজ মানে আপনাকে আমরা হেরেমে দিব তো দায়িত্বটা, তো হেরেমে আসলে পুরুষ হিসেবে আপনাকে রাখা যাবে না, খোঁজা করতে হবে। এই যে খোঁজাকরণ, ঠিক আছে, এই খোঁজাকরণের রাজনীতি তো আমি নাই কেন, আমি থাকবো কেন? কারণ আমি তো শরীর, আমার এখানে হিস্সা আছে, আমার এখানে আমার অংশীদারিত্ব আছে, আমি এখানে ছাড়বো কেন? এটা কি তাদের বাপের সম্পত্তি নাকি? দেশ তো তাদের বাপের সম্পত্তি না। এটাই তো এইটাই তো স্লোগান ছিল আন্দোলনের, দেশ কারো বাপের না, তার মানে দেশ কার? দেশ সবার, দেশের শরিকানা কাদের? সকলের। এই ভূখণ্ড একজন হিন্দুর, এই ভূখণ্ড, এই জমি একজন নাস্তিকেরও, এই ভূখণ্ড হেফাজতের আমিরেরও, যে নাস্তিকের বিরুদ্ধে লড়াই করছে। আবার এই ভূখণ্ড একজন বিহারিরও। এই ভূখণ্ড একজন বিহারির কীভাবে হয় এই আলাপটা আসবো, কারণ শরিকানা রাজনীতি বুঝতে গেলে আমাদের ভূমি বা ভূখণ্ড বিষয়টাকে বুঝতে হবে। আহমেদ সোহাগ আর সাম্প্রতিক বুদ্ধিভিত্তিক নতুন বিন্যাসে বলতেছেন বাংলাদেশ রাষ্ট্র হবার পরে এক জাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত হয়েছে, দুই জাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আবুল মনসুর আহমেদ উনি বলতেছেন যারা ভাবে বাংলাদেশ রাষ্ট্র পাকিস্তান থেকে আলাদা হবার পরে এক জাতি দুই জাতি তত্ত্ব মিথ্যা প্রমাণ হয়েছে, তারা তো আসলে ভুল করতেছে। তারা শুধু ভুল করতেছে এরকমটা না, তারা, এবং আসলে খুব র্যাডিক্যাল কথাবার্তা বলতেছেন আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ বলতেছেন যে পাকিস্তান ভাঙ্গিয়া গিয়েছে এটা সত্য, ভাঙিয়া গিয়েছে এটা সত্য, কিন্তু এই বলে দুই জাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত হয় না। দুই জাতি তত্ত্ব ঠিকই আছে, বরঞ্চ এক পাকিস্তানের জায়গায় দুই পাকিস্তান হইয়াছে। এটা কিন্তু র্যাডিক্যাল কথা, ঠিক আছে। কারণ তাজউদ্দিন আহমেদকে বলতেছেন আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী যে উই ডোন্ট ওয়ান্ট অ্যানাদার পাকিস্তান। সেই জায়গায় আবুল মনসুর আহমেদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, আবুল মনসুর আহমেদ 21 দফা লিখনেওয়ালা একজন, স্বায়ত্ত শাসন সম্পর্কিত সবচেয়ে বেশি কাজ করছেন লাহোর রেজলিউশন ভিত্তি করে, তিনি হচ্ছেন গিয়ে আবুল মনসুর আহমেদ। আপনারা চিনতে পারবেন, খুবই সুপরিচিত সাংবাদিক মাহফুজা নামের বাবা। তো এই যে আবুল মনসুর আহমেদ বললেন যে দুই জাতি তত্ত্ব মিথ্যা প্রমাণ হয় নাই এবং এইটা বহালি আছে কেন, উনি বললেন বাংলাদেশ রাষ্ট্রের যে ভূমি, এই ভূমি তো 47-এর ওয়ারিশ, লাহোর প্রস্তাবের ওয়ারিশ। এই ভূমি কোনো চেঞ্জ হয়েছে 71-এর পরে? এই ভূমির পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান, তার পূর্ব নাম ছিল পূর্ব বাংলা। আর কেউ যদি তাকে সভ্যতার জায়গা থেকে রিলেট করতে চায়, সভ্যতাগত রূপান্তরের জায়গা থেকে, এটা বেঙ্গল সিভিলাইজেশনের সভ্যতাগত রূপান্তরের ফলাফল, এটাও বলা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এই ভূমি একটা কমন পাটাতন আমরা পাচ্ছি এখানে, যে ভূমিটাতে আমাদের সকলের আমরা আসছি, এখানে এটা আমাদের কোনো ঝগড়া নাই। এই ভূমিকে আমরা মেনে নিচ্ছি। এই ভূমি বিহারিরও হইতে পারে 47-এর ওই লাহোর প্রস্তাবের জায়গা থেকে, এই ভূমি নমশূদ্র যারা আছেন তাদেরও হইতে পারে, আমাদের পুরান ঢাকাতেই আছে, এই পিছনে উচ্ছেদ হলো ওদের আর কি। তারপরে হচ্ছে গিয়ে এই ভূমি পাহাড়ি, আমাদের পাহাড়ি যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের, এই ভূমি একজন নাস্তিকেরও, এই ভূমি আমার এবং আপনার। তার মানে ভূমিতে আমরা সকলেই একমতে পৌঁছাইতে পারতেছি। তো ভূমি নিয়ে কথা বলতে গেলে আরেকজন তো গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলাপ করতে হয়, বাংলাদেশি জাতীয়তাবাদের অন্যতম প্রধান তাত্ত্বিক, যার কাছে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদ বিষয়টাকে নিয়েছিলেন, খন্দকার আব্দুল হামিদ বলতেছেন আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কূটনৈতিক পথ পাড়ি দিতে হয়েছে। পাকিস্তান আন্দোলন ছিল আমাদের লক্ষ্য পৌঁছানোর একটা স্তর। দ্বিজাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত হয়েছে বলে অনেক মানুষজন বলা বলি করতেছে, কিন্তু এখন যে ত্রিজাতি হয়েছে এটা পূর্বের দ্বিজাতি তত্ত্বের রূপান্তর। তাহলে আমরা কিন্তু সেকুলার যে সিভিল সোসাইটি বা পুরো সমাজ যাই বলি না কেন,
এইখানে কিন্তু দেখতেছি একটা ডিবেট আছে, লাহোর প্রস্তাবের বাস্তবায়নই কি নাই ভূমি না, লাহোর প্রস্তাবের বাস্তবায়ন না, এটা নিয়ে একটা ডিবেট আছে। তো এইটা রাখলাম একটা জায়গাতে। আরেকটা জায়গাতে আমরা রাখতে যাচ্ছি, আজকাল বেঙ্গলি ন্যাশনালিজম এবং হচ্ছে গিয়া মানে আওয়ামী লীগের ক্রিটিক করা হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ কাজ আর কি। কেন সহজ কাজ? সেটা হচ্ছে, এবং বাংলাদেশ ভারতের জন্য দুই জায়গাতেই মানে ক্ষমতাসীন দলকে ক্রিটিক করা খুবই সোজা। মানে তারা মনে করে ভারতের সকল সমস্যার জন্য বিজেপি এবং নরেন্দ্র মোদী দায়ী। বাংলাদেশের সকল বুদ্ধিজীবীরা মনে করে সমস্ত সমস্যার জন্য আওয়ামী লীগই দায়ী, বেঙ্গলি ন্যাশনাল, এবং আজকাল তো বেঙ্গলি ন্যাশনালিজম শব্দ অ্যাড হয়েছে, এরা দায়ী। কিন্তু তারা বললাম যে আগে রোগের লক্ষণ তার জাস্ট হচ্ছে গিয়ে দেখেও দেখে না। রিভিলিং সিগনিফায়ার এখানে হচ্ছে আওয়ামী লীগ, রিভিলিং সিগনিফায়ার হচ্ছে গিয়া বিজেপি। রিভিলিং সিগনিফায়ারকে তারা হচ্ছে গিয়া রাষ্ট্রটাকে আলাদা রাখতেছে। রাষ্ট্রের কোনো সমস্যা, রাষ্ট্র খুবই পবিত্র, রাষ্ট্রের কোনো সমস্যা নাই, 71 খুবই ঠিক আছে। সমস্যা তৈরি করছে 72 থেকে 75 মুজিববাদীরা, ঠিক আছে, রাষ্ট্র ঠিক। তো ভারতেও সেম কাহিনী, রাষ্ট্র তো ঠিকই ছিল, সমস্যাটা করে হচ্ছে কি RSS বিজেপিরা। রাষ্ট্র খুবই ঠিক আছে, রাষ্ট্র ক্লিয়ার, কিন্তু আসল সমস্যা কিন্তু রাষ্ট্রের গোড়ায়। আর এগুলো হচ্ছে রিভিলিং সিগনিফায়ার। এটা শুধুই রোগের লক্ষণ আকারে প্রকাশিত হয়েছে, আর কিচ্ছু না। এখন রোগের লক্ষণ দেখে সেরে, ঠিক আছে, এত ডাক্তার হয়ে গেছে নিউ মিডিয়াতে, প্রত্যেকে সমাধান দিয়ে ফেলতেছে আর কি। এই হইতেছে অবস্থা। তো রাষ্ট্রের কী সমস্যা? বাংলাদেশ রাষ্ট্রে যখন ফরমেশনটা ঘটলো, আপনারা এখন শব্দ শুনতে পারেন, গণর আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা, একটা আর কি, মুক্তিযুদ্ধের চেতনাকে যেন অ্যাভয়েড করে তারপরে একটা আত্মঘাতী হবে, এরকম মন্তব্য শুনে থাকছেন আপনারা। তো এই গণের আকাঙ্ক্ষা কি? তারা বলে, তাদের দাবি, গণের আকাঙ্ক্ষা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ওকে, ফাইন। 71 সালে যখন এপ্রিলের ঘোষণাপত্র তৈরি হলো, আপনার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা আমাদের এইটা তৈরি করতে সাহায্য করেন, তত্ত্বাবধান করেন, পাবলিকলি হয়তো বা নাম হিসেবে পরিচিত আছে আমাদের খুবই সুপরিচিত ব্যারিস্টার আমিরুল ইসলামের নাম, হ্যাঁ, এবং অনেকেই তার নামও যায় না, অনেকে কামাল হোসেনের নাম মনে করে, যাই হোক। তো কিন্তু এই তত্ত্বাবধান করছেন ব্যারিস্টার সুব্রত রায়চৌধুরী, ব্যারিস্টার ইন্দিরা গান্ধীর খুবই অনুগত একজন ব্যক্তিত্ব, আমাদের ভারতের পশ্চিমবাংলার বাসিন্দা। তো একই সাথে বিএসএফের তৎকালীন ল অফিসার যিনি ছিলেন, তিনিও এটা তত্ত্বাবধান করছেন। পরবর্তীতে খসড়াটা উনি ব্যারিস্টার সুব্রত রায়চৌধুরীর কাছে পাঠান। ব্যারিস্টার সুব্রত রায়চৌধুরী খুবই মানে বিখ্যাত মানুষ, খুবই কী বলে, জুরিস্ট হিসাবে ভালোই, নো ডাউট। তো এই যে ব্যারিস্টার সুব্রত রায়চৌধুরী সাম্য মানবিক মর্যাদা রাখলো, তার মানে আমরা এপ্রিল ঘোষণাপত্রেই পাচ্ছি ভারতীয় স্পিরিটের জয়কার। তাহলে আমি তো সেটা মানবো না, কারণ আমি তো এটা ঘোষণা করে আসছি। প্রথমে আলোচনা শুরু করছি স্বর্ণা দাসকে নিয়ে। আমার বোন স্বর্ণা তো ভারতে করতেছে, আমার তো আসলে আমার দাজাইনোটা মানে না, শেষ আলাপ। এখন কি করবেন? সকলেই হয়ে গেছে, ইন্টিগ্রেট হয়ে গেছে ইনক্লুসিভ। আমি ইন্টিগ্রেট হই নাই, আমাকে কীভাবে ইন্টিগ্রেট করবেন আপনি বলেন? কথা শেষ। আপনারা সকলেই সাম্য মানবিক মর্যাদা করেন, মেনে নিচ্ছি, আমি করব না, আমাকে কীভাবে ইন্টিগ্রেট করবেন রাষ্ট্র, সেটা বলেন। কেউ করলে তো আমার আপত্তি নাই, কিন্তু আমি করব না, আমাকে এখন কীভাবে করবেন? সেটা তো সমাধান করতে হবে আমাদের। আপনি তো আমাকে বাদ দিতে পারেন না, তো আপনি সেই আওয়ামী মুজিববাদীদের মতো হয়ে গেলেন, আদারিং করে ফেলতেছেন। তা আমাকে সেটা কীভাবে ইন্টিগ্রেট করবেন সেটা বলতে হবে তো আপনাকে। আপনি বলতে ইনক্লুসিভ, তো ইনক্লুসিভ তো ব্ল্যাকরাও তো ইনক্লুড হয়ে গেছে আমেরিকান রাষ্ট্রপতিতে, মার্টিনও তা ইনক্লুড হয় নাই কেন? তাদেরকে সিটিজেনশিপ রাইট দিচ্ছে না। যে কোনো রিপাবলিকের প্রাইমারি বেসিক আলাপ হচ্ছে গিয়া তার সিটিজেনকে রাইটস এনশোর করবে, তাকে জাস্টিস পাইতে সাহায্য করবে, তার যে সিটিজেনশিপ তার যে রাইটসের অধিকারীগুলো আছে সেগুলো সে পাবে। এটা খুবই বেসিক আলাপ, যে রিপাবলিকের প্রাইমারি সুযোগ সুবিধা দিচ্ছে এগুলো। এটার জন্য তো মানে আলাদা করে পোস্ট ইডিওলজি করা দরকার নাই, এগুলো তো গভর্নেন্সের কাজ, গভর্নেন্স তো করবেই। আর প্রত্যেকটা গভর্নেন্স প্রত্যেকটা নাগরিকের প্রতি সাম্য করবে, এটা তো সত্য। একটা আধুনিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সাম্য হবে না? সাম্য তো করবেই। প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা রক্ষা করবে, সে ঠিকই তো আছে। প্রত্যেক নাগরিকের সামাজিক সুবিচার দিবে, এটাও ঠিক আছে। কিন্তু গভর্নেন্সের কোশ্চেন, স্টেটের কোশ্চেন তো না। এটা স্টেটের কোশ্চেন নিতেছেন কেন আপনারা? এটা তাহলে স্টেটের কোশ্চেন কেন নিতেছেন তাহলে বলেন?
এবং একই সাথে আবার ভারতীয় স্পিরিট, আমি তো ভারতীয় স্পিরিট রাষ্ট্রের হিসাব মানবো না। গভর্নেন্সের কোশ্চেন হইতে পারে, এটা একদম সাম্য মানবিক মর্যাদা সুব্রত রায়চৌধুরী আমি কেউ লেখে নাই, কিন্তু এটা তো এই অস্তিত্ব আছে, তো সেটা তো মানতেই পারি গভর্নেন্স জায়গা থেকে, কিন্তু আমি রাষ্ট্রের জায়গাতে মানবো না। তো রাষ্ট্র দর্শকটা কী হবে, রাষ্ট্রের বুনিয়াদটা কী হবে? আমি মানতেছি না, অনেকে মানবে না, কিন্তু কেউ কেউ সাম্য মানবিক মর্যাদা মানবে। তার মানে আমরা কিন্তু কেউ কমন গ্রাউন্ড আসতে পারছি না, কেউ কেউ বলবে আমি ইসলামের কথা বলবে, এক্সেট্রা এক্সেট্রা। তো এই যে দুই তিনটা ধারা আমরা দেখতেছি, কেউ মানতেছে না কোনোটা, তো এরকম ক্যাওয়াটিক সিচুয়েশন তো চলতে পারে না। তার মানে আমাদের কমন গ্রাউন্ডে আসতে হবে। তো সেটাই হইতেছে কি জিরো গ্রাউন্ড অফ পলিটিক্স, এবং সেই জিরো গ্রাউন্ড অফ পলিটিক্স হচ্ছে কি শরিকানা, প্রত্যেকে শরিকানা থাকতে হবে। যে সাম্য মানবিক মর্যাদা মানবে না সেও শরিক থাকবে, তার সত্তা, তার রাজনৈতিকতা, তার বাসনা নেই। এবং যে সাম্য মানবিক মর্যাদা আনবে সেও মানবে, সমস্যা নেই, সেও ওইটা নিয়ে আসতে পারবে, কোনো আপত্তি নেই। কিন্তু যে গ্রাউন্ডে সে দাঁড়াবে, সেই গ্রাউন্ডে সাম্য মানবিক মর্যাদা হইতে পারবে না। আবার সেই গ্রাউন্ডটা সে ইসলামপন্থী হয়, সে ইসলামের জায়গাতেও আসতে পারবে না, কারণ একজন নাস্তিক ভাই তো কখনো এটা মানবে না, স্বাভাবিক বিষয়, এটা মানবে না, কারণ সেও ইউনিভার্সাল না, সেও ইউনিভার্সাল না। গণের আকাঙ্ক্ষা বলে সাম্য মানবিক মর্যাদাকে ইউনিভার্সাল হাজির করতে কিছু নাই। এটা কেন করে একটু পরে বলতেছি। তার মধ্যে এমন একটা গ্রাউন্ডে আসতে হবে যে গ্রাউন্ড আসলে জিরো গ্রাউন্ড। সেই জিরো গ্রাউন্ড কি, যে প্রথমে বলতেছিলাম ভূমি, আমাদের ভূমিটা হচ্ছে জিরো গ্রাউন্ড। এইখানে একজন সাম্য মানবিক মর্যাদা যে যার রাজনৈতিক ভাষণা সেও আসতে পারবে খুব ভালোভাবে। সে মানে কি বলে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কি মানে আমাদের ওই মন্ত্রিসভার যে ক্যাবিনেট আর কি, উপদেষ্টা থেকে ক্যাবিনেট সকলে আসতে পারবে, সাম্য মানবিক মর্যাদা নিয়ে আপত্তি নাই। আবার হচ্ছে গিয়া যারা মানবে না, যাদের ইসলাম নিয়ে খুব আগ্রহ আছে আর কি, তারাও আসতে পারবে, আমার তাতেও সমস্যা দেখি না। যে নাস্তিক সেও আসতে পারবে, আমার পাহাড়ের ভাইও আসতে পারবে, পাহাড়ের বোন আসতে পারবে, আবার আমি আসতে পারবো, আমার বিহারি ভাইয়েরা আসতে পারবে, সকলে আসতে পারবে, কারণ এই ভূমি তো আসলে তার সকলে। তার মানে আমরা একটা গ্রাউন্ড পাইতেছি, যে গ্রাউন্ডে সকলে হাজির হতে পারতেছি, এখানে কোনো ধরনের মতাদর্শ কাজ করতেছে না। এইটা খেয়াল রাখতে হবে, মতাদর্শ কাজ করলে সাম্য মানবিক মর্যাদার একটা মতাদর্শিক জায়গা আছে, এটা ইউনিভার্সাল না, এটা অবশ্যই পার্টিকুলার। ইসলামের এই জায়গা তো সকল নিচ্ছে না, এটাকেও তার পার্টিকুলার বলতেছে, আমরা মেনে নিচ্ছি এটাও পার্টিকুলার, ওকে। তাহলে আমাদের একটা সর্বজনীন জায়গাতে আসতে হবে, তাই না? ইনক্লুসিভ করতে হবে আমাদের। তো সেই ইনক্লুসিভটা কী, সেটা তো হচ্ছে গ্রাউন্ড, এই যে ভূমিটা। তো এই ভূমিতে যখন আমরা আসবো তখন আমরা শরিক হব। তো কেউ যদি শরিক হয় তাহলে তো শরিকের স্বার্থ বলে একটা বিষয় থাকে, তাই না? প্রত্যেক শরিকের স্বার্থ থাকে। এই আন্দোলন যখন হয়েছে তখন স্বার্থ ছিল, এই আন্দোলন যখন হয়েছে তখন প্রত্যেকের স্বার্থ কী ছিল, যে এই রেজিম, এই যে নেক্রোপলিটিক্যাল রেজিম, এই রেজিমটা থাকবে না, এটাকে উৎখাত করতে হবে। এটা ছিল প্রত্যেকের একক জায়গাটা এবং ইউনিটির জায়গাটা। তো এই ইউনিটি জায়গাটা কি হয়েছে, তারা প্রত্যেকে একমত হয়েছে এবং একটা গণঅভ্যুত্থান সম্পন্ন করছে। কিন্তু এরপরে তো আর ওইটা নাই, এটা যে নাই তার প্রমাণ তো হইতেছে গিয়ে আমরা বিশেষ সহকারীর ফেসবুক পোস্টে পেয়েছি। কেমনে? সে প্রতিক্রিয়া দেখাই ফেলছে অলরেডি। সে প্রতিক্রিয়া দেখাই ফেলছে এইভাবে যে সাংস্কৃতিক বিভাজন হয়ে গেছে, তার মানে সোসাইটিতে সাংস্কৃতিক বিভাজন চলতেছে। তো সাংস্কৃতিক বিভাজন কেন চলবে? আমরা না সমাধান করে আসলাম, জাতীয় ঐক্য করে ফেলছিলাম, তাহলে কেন আবার সাংস্কৃতিক বিভাজন হবে? তার মানে কি, আমরা রোগের নিদান বা সমাধান করতে পারি নাই, রোগকে শুধু প্রশমন করছিলাম। আর প্রশমন রোগের নিদান নয়, এটা বুঝতে হবে। প্রশমন রোগের নিদান নয়, রোগের চিকিৎসা এক বিষয়, রোগের প্রশমন আর এক বিষয়, রোগ চিহ্নিত করা এক বিষয়। এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোকে না দেখে এক ধরনের কি বলে ইগোইস্ট, অবস্কিউরেন্টিস্টের মতো আচরণ করা, প্রোপাগান্ডিস্টের মতো আচরণ করা, এটা তো আসলে কি বলে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। এই ধরনের আচরণ রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, কোনো বিশেষ গোষ্ঠীর জন্য না, রাষ্ট্রের জন্যই হুমকি স্বরূপ। তো এই যে পলিটিক্স অফ ইন্টারেস্টের কথা বললাম, শরিকদের ভিতরে একটা ইন্টারেস্ট থাকবে। এখন পলিটিক্স অফ ইন্টারেস্ট এবং পলিটিক্সের এই বিষয়টা আমরা কেমনে বুঝবো? এটা খুব ইন্টারেস্টিং কাজ করছেন হচ্ছে গিয়া ফয়সাল দেবজি, অক্সফোর্ডের। ফয়সাল দেবজি বলতেছেন যে ইন্ডিয়ান পলিটিক্যাল থটে 5 জন ব্যক্তি পলিটিক্স অফ ইন্টারেস্ট এবং ডিসইন্টারেস্ট নিয়ে খুবই মানে ভালো জিনিস আউটলাইন হাজির করছেন। তিনি হাজির করতেছেন হচ্ছে আম্বেদকরকে, জিন্নাকে, সাভারকারকে এবং হচ্ছে গান্ধী এবং হচ্ছে কি আপনার ইকবালকে। তো আমরা ইকবালকে আপাতত বাদ রাখতেছি, আমরা 4 জন কিনা ছোটো ছোটো উপায় কয়েক মিনিট শেষ করব। তো আপনার বলতেছে, আম্বেদকর বলতেছে যে হিন্দু মুসলিম এরা আসলে ম্যাটেরিয়াল প্রফিট বিষয়টা বুঝে না,
তো ম্যাটেরিয়াল প্রফিট বিষয়টা বোঝে না, কারণ হচ্ছে একটা ধর্ম নিয়ে থাকে, আর ধর্মীয়তা এই যে জিন্দেগিতে বিচ্ছিন্নতা তৈরি করে দেয়। তো এরা আসলে গুরুত্বপূর্ণ সিচুয়েশনে আসলে ওরা আসলে কোনো কাজ করতে পারবে না, ধর্ম নিয়ে থাকবে, বাইনারি। তা আমাদেরকে ম্যাটেরিয়াল প্রফিটের জায়গায় ভাবতে হবে। আম্বেদকর এটা বলবার কারণ আছে, কারণ আম্বেদকর শিডিউল কাস্ট বা দলিত সম্প্রদায়ের প্রতিনিধি, কংগ্রেসের যে কাস্ট হায়ারার্কি তার এগেন্সে তার একটা লড়াই ছিল। তো এইটার জন্য তার আপনার ম্যাটেরিয়াল প্রফিটের যে ইন্টারেস্টের কোশ্চেনটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল প্রকল্প। তো আম্বেদকরের আলাপটা যাওয়ার পরে সাভারকার এবং জিন্না খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আউট করছে। সাভারকার বিনোদ জামদার সাভারকার তার এসেন্স অফ হিন্দুত্ব বা বলতেছেন, জিন্নাও বলতেছেন যে আসলে হিন্দু মুসলিমের এত পিরিতি, এই বিষয়টা হচ্ছে মূলত এই ভায়োলেন্সগুলো হওয়ার বেশি কারণ। আমরা যে অতি পিরিতি করি, এই অতি পিরিতির কারণেই হচ্ছে কি ভায়োলেন্সটা হয়, তাতে দুইজনের পজিশন নয়। যদিও এখানে একটা মার্ক্সিয়ান অশ্লীলতা হইতে পারে যে হিন্দু ন্যাশনালিস্ট মুসলিম ন্যাশনালিস্ট ভাই ভাই ওরা একই কথা বলবে, তো আমরা এই অশ্লীলতা পরিহার করব। তো এই যে জিন্না বলতেছেন ইন্টারেস্ট হচ্ছে এমন একটা বিষয়, দুই ভাই বাবার সম্পদ নিয়ে ঝগড়া করছে, মারামারি করছে, খুবই মারামারি করছে, এক ভাইকে তো পেটে ছুরি মেরে ফেলছে, কিন্তু কি এই যে দুই ভাই আবার নতুন করে বন্ধু হইতে পারে। কীভাবে বন্ধু হতে পারে? সেটা হচ্ছে গিয়ে যদি প্রত্যেককে তার স্বার্থ ইন্টারেস্ট বুঝাই দেওয়া হয়, তখন একটা নতুন ফ্রেন্ডশিপের কন্ডিশন তৈরি হয়। ঠিক আছে, এই কথাটা যিনি লয়ার ছিলেন, তো তার জন্য এই আইনি জায়গাটা খুব ধরাটা খুব সহজ। এই কথাটা আমরা আবুল মনসুর আহমেদের ভিতরে পাই। আবুল মনসুর আহমেদ বলতেছেন পাকিস্তান আলাদা হয়েছে ফাইন, তো পাকিস্তান আলাদা হয়েছে মানে আমাদের কি হচ্ছে গিয়ে পাকিস্তানের যে লাহোর রেজলিউশন ওইটাকে আমরা অস্বীকার করবো কেন? মানে আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে মানতেছি, জুলুম হয়েছে, আমার উপর ব্যাপক জুলুম করছে এক ভাই, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি কেন হচ্ছে গিয়া আমার বাবার নাম পরিবর্তন করে ফেলবো? মানে এটা তো আসলে একটা মানে অ্যাবসার্ড বিষয় না, মানে ভাইয়ের সাথে ঝগড়ার কারণে বাবার নাম পরিবর্তন করে ফেলে, অ্যাবসার্ড বিষয়টা একটা। তো আবুল মনসুর আহমেদ সতর্ক করতেছে যে এটা তো আসলে ঠিক না। এই যে আবুল মনসুর আহমেদ সতর্ক করতেছেন এটা ঠিক না, এটা আমরা জিন্নার ভিতরে পাইতেছি। মানে আবুল মনসুর আহমেদ কিন্তু ওই জিন্নার যে পলিটিক্স অফ ইন্টারেস্ট সেইটার সিলসিলা বহন করতেছে। আমরা সিলসিলাগুলো মিলাবো, এই জিনিওলজিটা না মিলালে আমাদের অনেক কিছু মিস হয়ে যাবে। এই যে আবুল মনসুর আহমেদ এই সিলসিলাটা মেনটেন করলেন, এটাকে আমরা একটা পয়েন্ট দিয়ে রাখি। তারপরে আবার গান্ধী এসে বলতেছে উপরিক্ত তিন মহাজন যে ইন্টারেস্ট করতেছেন এনারা ভারতীয় সমাজ বুঝতে নাকামিয়াব। তারা ভারতীয় সমাজ বিষয়টা বুঝে না, ভারতীয় সমাজের সক্রিয়তা, মানুষের ভিতরে যে সম্পর্ক, এর ধরনটা স্বার্থের সাথে, ম্যাটেরিয়াল প্রফিটের সাথে কানেক্টেড না। তাহলে এটা কিসের সাথে কানেক্টেড? তো বলতেছে এটা ডিসইন্টারেস্ট, নিঃস্বার্থের জায়গা থেকে কানেক্টেড, এরকম স্বার্থের জায়গা থেকে না। মানুষের সাথে মানুষের সম্পর্ক কোনো স্বার্থের জায়গা না, এটা একটা নিঃস্বার্থের জায়গা থেকে। তো গান্ধী খুব ইন্টারেস্টিংভাবে বলতেছে, তার পলিটিক্স অফ ডিসইন্টারেস্টের খুবই সামারি তিনি করি, তিনি বলতেছেন যে আমি এমন একটা বন্ধুত্ব চাই উইথ মুসলিমস, যে বন্ধুত্বটা হবে কোনো ধরনের কন্ডিশনের উপর ভিত্তি করে না, কন্ডিশনলেস। মানে আপনারা আজকালকার শব্দ এটাকে দায় এবং দরদের সমাজ বলতে পারেন। ঠিক আছে, তো এই যে দায় এবং দরদের সমাজ বা এটার রূপান্তর বা মেটাফোর যদি আমি বলি পলিটিক্স অফ ডিসইন্টারেস্ট, এটা হচ্ছে সেখান থেকে বলছেন কোনো ধরনের ফ্রেন্ডশিপের কন্ডিশনই থাকবে না, যে আমি এইটা করলে তুমি ওইটা করবো, চুক্তি নাই কোনো। বিষয়টা হচ্ছে এরকম, কোনো আগাম চুক্তি হবে না, ভালোবাসা হবে, ইন্টিমেসি ঘটবে, লাভ হবে, হচ্ছে গিয়া আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন থাকবে না এখানে। এটা হচ্ছে গান্ধীর কথা। গান্ধী প্রস্তাব করতেছেন না, গান্ধী বলতেছেন আমি আমার কোনো মুসলিম ভাইকে বলবো না তুমি গরু কোরবানি বাদ দাও, আমি আমার মুসলিম ভাইয়ের কাছ থেকে এইটা চাবো আমার মুসলিম ভাই যেন নিজ থেকে গরু কোরবানি না দেয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের বোঝা যাবে, হাসি আসতে পারে, বাট এটা খুব ইম্পর্টেন্ট। কারণ একজন মুসলিমের সাথে একজন হিন্দু চুক্তি করে গরু কোরবানি না দেওয়ার জন্য, হ্যাঁ একটু শেষ করতেছি কিন্তু, তো তখন হচ্ছে একটা জটিলতা তৈরি হয়। ঠিক আছে, ফিকি আলাপ আসে, অনেক কিছু আসে। ঠিক আছে, পলিটিক্স অফ ডিসইন্টারেস্টের বিষয় ফ্রেন্ডশিপের এমন একটা প্যারাডাইম, যে প্যারাডাইমে আপনার কোনো শর্ত আরোপ হয় না, শর্ত আরোপ না হয়ে ফ্রেন্ডশিপ করা যায়। এবং এই প্যারাডাইম কিন্তু ছিল খিলাফত আন্দোলনের পরে
হুসেইন আহমদ মাদানি, মৌলানা হুসেন আহমদ মাদানি, আবুল কালাম আজাদ, মৌলানা আব্দুল ফারিঙ্গি মহলি, তারা কংগ্রেসের সাথে ঐক্য করছেন পলিটিক্স অফ ডিসইন্টারেস্টের জায়গা থেকে। তারা গরু কোরবানি ওয়াজিব না, এটা মুবা, এটা বাদ দিয়ে তারা অন্য কিছু করার প্রস্তাব দিয়েছিল, রাজনৈতিক করার প্রস্তাব দিয়েছিল। তারা বলতেছিল গরু কাউ সিম্বল অফ আপনার কি বলে ফ্রেন্ডশিপ, এই কাউকে যদি মেরে ফেলি তাহলে তো আমাদের রাজনৈতিক হবে না, যদি একটা কারণ ছিল খিলাফতকে রক্ষা করতে হবে। তো এই যে পলিটিক্স অফ ডিসইন্টারেস্ট একটা প্যারাডাইম, এটা আমরা গান্ধীর ভিতরে বা ওই টাইমে পাইলাম। এবং এর আরেকটা প্যারাডাইম আমরা দেখি মুঘল সালতানাতে আওরঙ্গজেবের উল্টো দিকে যিনি ছিলেন দারা শিকো, তিনিও মূলত ওই একই প্যারাডাইমে ছিলেন। দারা শিকো তার যে রাজনৈতিক প্রকল্প সেখানে তিনি হাজির করতেছেন সেন্ট কিং রামকে, তার আইডল হচ্ছে রাম, যে রাম কোনো ধরনের এনিমিটির ভিতরে নাই, যে রাম কোনো নৃশংসতা পছন্দ করে না, যে রাম কোনো সহিংসতা পছন্দ করে না, সেই রাম হচ্ছে দারা শিকোর আইডল। দারা শিকোর ইয়াগাবাসিস্তা অ্যান্ড হচ্ছে গিয়া সুফি ট্রেডিশনের কিছু অংশকে মিলায়া উনি একটা এমন একটা প্যারাডাইম প্রস্তাব করতেছেন, তার যে ফিলোসফিক্যাল পলিটিক্যাল প্রপোজিশন সেটা হাজির করতেছেন যে এইটা হচ্ছে এইখানে আমরা প্রত্যেকেই থাকবো। কারণ আগে চুক্তিতে ছিল, রাজপুতরা অন্যান্য হিন্দুরা তারা কিন্তু মুঘল সাথে চুক্তিবদ্ধ ছিল, পলিটিক্স অফ ইন্টারেস্টের প্যারাডাইমে ছিল। সে এটাকে উঠাই ফেলতে চাইতেছে, সে একীভূত সত্তা একাকার আত্মীকৃত হয়ে যেতেছে প্রত্যেকের সাথে প্রত্যেকে, বুঝতে পারছেন? তো ওইটারই আরেকটা সিলসিলা আমরা গান্ধীর ভিতরে পাই। তো এখন আমরা দায় এবং দরদের সমাজ শুনতেছি। দায় এবং দরদের সমাজ হচ্ছে গিয়ে এই যে পলিটিক্স অফ ডিসইন্টারেস্টের জায়গাটা সেটা আমাদের মার্ক করে রাখতে হবে। তো পলিটিক্স অফ ইন্টারেস্টের যে নোটটা আমরা রেখে আসলাম আবুল মনসুর অব্দি, জিন্না থেকে আবুল মনসুর, এই পলিটিক্স অফ ইন্টারেস্ট আমরা বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে পাই। সেটা হচ্ছে ৭৫-এর পরে যে বিষয়টা হয়ে গেল সেটা কি, ৭ই নভেম্বরের সিপাহী জনতার গণ-অভ্যুত্থান যেটা হইল, জনতার অভ্যুত্থান যেটা হইল, বিপ্লব যেটা হইল, সেই বিপ্লবের পরে বাংলাদেশ রাষ্ট্র যখন গঠন হইল আবার নতুন করে, সেখানে কিন্তু পলিটিক্স অফ ইন্টারেস্টটা আছে। এইখানে ৭১-এর যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ৭২-এর কনস্টিটিউশনের ভিতর দিয়া, ৭১-এর সাম্য মানবিক মর্যাদা স্পিরিটের লালন করে ৭২-এর কনস্টিটিউশন, এটা আলাদা কিছু না, এই যে করা হইল, এইটাকে সরাইয়া নতুন একটা প্যারাডাইম হাজির করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেইখানে তার প্রধানমন্ত্রী কে ছিলেন শাহ আজিজ। আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেট মিনিস্ট্রিতে আপনি ছিলেন, মন্ত্রী যারা ছিলেন তাদের ভিতরে মুক্তিযুদ্ধ ছিলেন, ভাসানী তাকে সাপোর্ট করছেন। আজকাল তো অনেক ভাসানী পীড়িতির লোক আছে, অভাব নাই। তো ভাসানী কিন্তু জিয়ার এই পলিটিক্স অফ ইন্টারেস্টে সাপোর্ট করে গেছেন, তাই না? এই যে পলিটিক্স অফ ইন্টারেস্ট, স্বার্থ, শরিক হইলে পরে স্বার্থ থাকবে এবং স্বার্থকে এনশিওর করতে হবে, এটা হচ্ছে শরিকানা রাজনীতির বেসিক বিষয়। এবং এই শরিক যে হবে, প্রত্যেক শরিককে তার যে সেলফ, তার এই সেলফকে সে বিসর্জন দিবে না, ওই সেলফ নিয়েই সে হাজির থাকবে। আমি কারোর জন্য সত্তা বিসর্জন দিতে পারবো না, আমার পক্ষে এটা অসম্ভব। কিভাবে আমি শরিক হয়ে একসাথে থাকতে পারি, এটা আমাকে করতে হবে। তো শরিকানা রাজনীতি মূলত ইনক্লুসিভ রাজনীতি যে প্রস্তাব হইতেছে সেইটার জায়গায় আমি মনে করি রিপ্লেস করা যায়, ওইটা শব্দটার জায়গায় শরিকানা বিষয়টা রিপ্লেস করা যায়। ইনক্লুসিভ বিষয়টা খুবই প্রবলেমেটিক। যেমন আপনার মার্কিন এক স্কলার দ্য বুবুয়া, আপনার উনি বলতেছেন যে ব্ল্যাকদের যে বিষয়টা আর কি, মার্কিনদের যে রাষ্ট্রের ভিতরে, এইটা তো মূলত জাস্ট একটা সর্ষের ভিতরে ভূতের টাইপের অবস্থা আর কি। ইনক্লুসিভনেস হচ্ছে এক ধরনের সর্ষের ভিতরে ভূত, এর বাইরে বেশি কিছু না। তো এই আর কি, আমি আর বেশি করব না আপনাদেরকে, জাস্ট আমি একটু সাম আপ করে ফেলতেছি। সেটা হইতেছে শরিক হবে প্রত্যেকেই, প্রত্যেকের সত্তা, প্রত্যেকের অস্তিত্বময়তা, প্রত্যেকের রাজনৈতিক কর্তা সত্তা, প্রত্যেকের বাসনা বহাল রেখে, এবং শরিক হবার পরে প্রত্যেকের স্বার্থকে নিশ্চিত করতে হবে, প্রত্যেককে রিকগনিশন দিতে হবে, পলিটিক্স অফ রিকগনিশন। এখানে কোনো ধরনের ক্যাস্ট্রেশন করার সুযোগ নাই, বলার সুযোগ নাই যে না তুমি এটা ছেড়ে আসো, আমাকে যদি পেতে চাও তোমার বাবা মাকে ছেড়ে আসতে হবে, এই ধরনের ডিসইন্টারেস্টেড পলিটিক্স করার সুযোগ নাই, এই ধরনের ইনক্লুসিভ হওয়ার সুযোগ নাই। তাহলে প্রত্যেকের সত্তাকে বহাল রেখে, প্রত্যেকের ইন্টারেস্টকে নিশ্চিত করে, প্রত্যেকের রিকগনিশন দিয়ে আমাদেরকে একটা নতুন প্যারাডাইমে আসতে হবে। এবং এই ধরনের প্যারাডাইম বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আগে ছিল কিনা, ইতিহাসের ভিতরে ছিল কিনা, সেটার খোঁজ নিতে হবে, সন্ধান করতে হবে।
সন্ধান করতে হবে কেন? আমরা তো অনেক সমন্বয়ককে দেখি অনেক পাঠচক্র করে, কিন্তু তারা আসলে কতটুকু মার্কস বুঝে আমি জানি না। ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মার্কস আপনার ফরাসি বিপ্লবের খুব দারুণ করছিলেন, বুঝছেন, একটা সন্ধান করছিলেন। তো তারা মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের এই যে এত কিছু হয়ে গেল, ছাত্রজনতা গণঅভ্যুত্থান হয়ে গেল, তারা মনে হয় আর এই বিষয়টা করতে খুব একটা আগ্রহ দেখাইতেছেন আর কি। যদি সঠিকভাবে করতো তাহলে পরে তারা দেখতো ওই যে ৭১-এর আপনার সহিংস বাসনা, সেই সহিংস বাসনার সাথে কীভাবে হচ্ছে গিয়া ২৪-এর ছাত্রদেরকে গুলি করার সম্পর্ক, এটা তারা বুঝতো। তারা একপাশে ৭১-কে রাখতেছেন এমনভাবে যে ওইটাকে স্পর্শ করা যাবে না, এটাকে থিওলজিক্যাল একটা জায়গাতে রাখতেছেন। আর এই জায়গাতে সেটা ৭২ থেকে ৭৫-এর মুজিববাদে ক্রেডিট করতেছেন। ভাবখানা এরকম, দুনিয়াতে সকল দোষ শুধু আওয়ামী লীগই করছে, আওয়ামী লীগের দোষের কোনো লেজিটিমেসি কেউ দেওয়া নাই। কেউ তো দোষ এমনি করতে পারে না, খুন করার পর খুনের লেজিটিমেসি দেয়। তো যে শেষ করবো দুইটা কথা বলে, দুইটা না একটা কথা বলে, আপনাদের অনেক অত্যাচার করে ফেলছি। সেটা হচ্ছে একটা লাশের একটা পরিচয় থাকে। লাশ তো যে কোনোটাই লাশ হতে পারে, আপনি আমি যখন মারা যাবো তখনই লাশ হয়ে যাবে, এটা হচ্ছে লাশের প্রাথমিক পরিচয়। তারপরেও লাশের একটা পরিচয় থাকে, সেই পরিচয়টাকে ধরেন হচ্ছে গিয়া এক পক্ষ খুন করে লাশ বানায়, আরেক পক্ষ হচ্ছে গিয়া লাশের পরিচয়টাকে গুম করে, পরিচয় বিকৃত করে যায়। আপনারা রেপ কেসগুলোতে দেখবেন, রেপ করবার পরে লাশের চেহারা বিকৃত করে দেয়, থুতলে দেয়, এই করে সেই করে। এই যে বিকৃত করে কেন? যাতে লাশের পরিচয়টা না বোঝা যায়, লাশের সত্তাটা যেন জীবন্ত হয়ে না উঠতে পারে, ঠিক আছে? তো এই যে এতগুলো লাশ পড়ছে, ঠিক আছে, এইখানে নানান ধারা, নানান মতের নানান ছিল। প্রত্যেকটাই লাশ, প্রত্যেকটাই মজলুমিয়াতের জায়গাতে এই বিষয়ে কোনো দ্বিমত নাই, কিন্তু প্রত্যেকটা লাশের পরিচয়ও আছে। এইটা আবার গুম করে দিলে সমস্যা। আমরা যদি গুম করতে থাকি তাহলে আয়নাঘর থেকে হয়তো মুক্তি আপাতত পাওয়া যাচ্ছি, ইতিহাসের আয়নাঘর থেকে খুব একটা মুক্তি মিলতেছে না। আর ইতিহাসের আয়নাঘর থেকে যদি মুক্তি না মিলে তাহলে আসলে আমাদের যথেষ্ট শঙ্কার বিষয় আর কি। আমরা তো আসলে অন্ধ হইলে এই ধরনের আপনার প্রলয় বন্ধ হবে না, তাই না? এটা খুবই প্রবলেমেটিক। আপনারা বিষয়গুলো বিবেচনা করবেন এবং আপনারাও আলোচনার সাথে শরীক হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।